আরে গিন্নি, তুমি কি এমন হাতি ঘোড়া রান্না করছো যে আমি সেই দিন বাড়ির মাথায় গিয়ে তোমার রান্নার গন্ধ পাচ্ছি। আমি বাড়িতে আছি কি নেই আর তাতেই তুমি ইচ্ছে মতো তেল মশলা দিয়ে রান্না করছো আর আমার টাকা শ্রাদ্ধ করছো। তুমি কেন আমার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? একটু পরিষ্কার করে বলো, একটু পরিষ্কার করে বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমার তো আর খেয়ে দে কাজ নেই, সারাদিন শুধু তোমার পেছনে ষড়যন্ত্র করা ছাড়া। তোমাকে কে বলেছে আমি তোমার তেল আর মশলা শেষ করে দিচ্ছি? তাছাড়া তুমি কি গোলা ভর্তি করে চাল ডাল মশলা তেল রাখো নাকি, যে আমি রান্নায় ইচ্ছা মতো দেব? হ্যাঁ, এক গোলা ভরা জিনিস এনে রাখলে যে দুদিনও টিকবে না সেটা কি আমি জানি না? তোমার যা লম্বা হাত, তা তুমি একদিনই সাবার করে দেবে। আমাকে অল্প তেল মশলা দিয়ে রান্না করতে বলবে, তার ওপর যদি স্বাদ না হয় তখন আবার আমার নিন্দে করবে আমি নাকি রান্না বান্না কিচ্ছু পারি না। বিয়ের আগে আমার মা নাকি আমাকে কোনো কাজ না শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবা মার 14 গোষ্ঠী তুমি তখন উদ্ধার করে ফেলো। আমি বাপু আর পারছি না তোমার সংসার করতে। তা না পারলে আমার সংসারে পড়ে থাকতে কে বলেছে? যেখানে দু চোখ যায় সেখানে চলে যাও। দেখো কেউ জোটে নাকি তোমার কপালে। তাই যাব, দরকার হলে কোনো এক ভিখারির বাড়িতে গিয়ে উঠবো। তোমার মতো কৃপণ লোকের থেকে ভিখারিও অনেক ভালো হবে। তাহলে এত দেরি করছো কেন? গেলে এক্ষুনি চলে যাও। আর এই বয়সে ভিখারি ছাড়া আর কিছুই জুটবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি এখন বাড়ি গেলাম। 3 বাড়ি পার হয়ে চলে তো গেছিলাম, কিন্তু তোমার রান্নার ঘ্রাণ পেয়ে আবার আমাকে ছুটে আসতে হলো। ডালে বাগার দিতে গিয়ে রসুন দিয়েছি, রসুনের ঘ্রাণ পেয়েই ছুটে আসলে। কি যে একটা অবস্থা! শুধু রসুন নয়, তুমি তেলও অনেক বেশি দিয়েছো। ওই যে আমি তো দেখতে পাচ্ছি ডালের উপর কেমন তেল ভাসছে। তেল মনে হচ্ছে ওপরে ভাসছে, ওটা তেল নয়, রসুনের জন্যই এমনটা দেখা যাচ্ছে। আর তাহলে তোমাকে কে বলেছে রসুন দিতে? আর রসুন ছাড়াই ডালের বাগার দিতে? আচ্ছা বাবা, আমার খুব ভুল হয়ে গেছে। এরপরে ডালে আর কোনোদিন বাগার দেব না। বাগার ছাড়াই ডাল রান্না করে দেব, খেলে খাবে আর না হলে না খাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। সেটা করলেই আমি অনেক খুশি হব আর বেঁচে যাব। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি গো, বলছি যে শুনছো? তুমি আবার কখন কি বললে? কি আবার শুনবো? বলি আমাদের ছেলেটা তো বড় হয়ে গেছে, তার সব বন্ধুরা তো বিয়ে করে সংসারী হয়ে গেল। আমাদের ছেলেকে নিয়ে কি কিছু ভেবেছো? মানে বলছিলাম যে ওর বিয়ে শাদী নিয়ে কতদূর চিন্তা ভাবনা করলে তুমি? কিসের আবার বিয়ে শাদী? খালি বয়স হলেই বিয়ে করতে হবে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, খাচ্ছে তো বাপের ঘাড়ে বসে বসে, এর মধ্যে আবার বিয়ের কথা আসলো কেন? ওর বন্ধুরা বিয়ে করেছে কারণ ওই ছেলেপুলেরা কামায় রোজগার করে। আর তোমার ছেলেকেও তুমি কোনো কাজ বাজ করতে বলছো না, তারপরে বিয়ে শাদীর কথা আমার কাছে বলতে এসেছো? তা তো বলেছি, সে তো কিচ্ছু করতে চায় না। তাই আমি বলি কি, ওকে একটা বিয়ে করিয়ে দাও। ঘরে বউ এলে দেখবে ঠিক মতো কাজও করবে, তখন আর এত বাহানাও করবে না। সব কিছুই তোমার চিন্তা মাফিক হয়ে যাবে এমনটা ভাবছো কেন? এমনটা তো নাও হতে পারে। আরে এখন আমার ঘাড়ে বসে একজন খাচ্ছে, বিয়ে করে এনে তখন দেখবো দুজন মিলে খাচ্ছে। আমি তো বাবা এতটা পয়সাওয়ালা লোক না। আমার পয়সার দাম আছে, আমি শুধু শুধু দুজন মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, এই বলে দিলাম। তা বলি, তোমার এই সব টাকা পয়সা কি তুমি মরার সময় কবরে নিয়ে যাবে নাকি? তোমার যা কিছু আছে সবই তো তোমার ছেলে পাবে, তাহলে এসব বাজে কথা আজ কেন বলছো তুমি? বাহ 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 বাহ! তোমার তো দেখছি খুব উন্নতি হয়ে গেছে। স্বামীর মরবার কথা বলতে তোমার একটুও গলা কাঁপছে না। আমি বেঁচে থাকতেই এই অবস্থা, আমি চোখ বুজলে না জানি পরের দিনে তুমি আরেকটা বাজে কথা একদম বন্ধ করো। তুমি তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করো, নতুবা তোমার কপালে অনেক খারাপ কিছু আছে। তোমার সব কথা আমি মেনে নিয়ে এত বছর চলেছি, কিন্তু আমার ছেলের ব্যাপারে তুমি যদি এখন কোনো সিদ্ধান্ত না নাও আর ওর জীবনটা যদি এভাবে শেষ করে দাও, তাহলে দেখতে পাবে আমি কি করি। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তা কি করবে শুনি? কি করব সেটা সময় হলেই দেখতে পাবে।
আমার সাথে যা যা করেছো তার সব কিছুই সহ্য করেছি, কিন্তু তাই বলে আমার ছেলের জীবনটা অনিষ্ট করে দিলে সেটাও আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। মা হিসাবে এটা তো আমার চরম ব্যর্থতা, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। তা মেয়েকে যে দেখতে যাচ্ছ, যখন জিজ্ঞাসা করবে তোমার ছেলে কি কাজ করে, তখন কি বলবে শুনি? কি আর বলবো, বলবো যে তার বাপের তো জমিদারি আছে, তা আপনার মেয়েকে নিয়ে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো, আমার ছেলের কোনো কাজ না করলেও চলবে। আর মজা নিচ্ছ নাও? সবার সামনে গিয়ে যখন তোমার এই সুন্দর নাকটা কাটা যাবে তোমার ছেলের কারণে, তখন দেখবো তুমি কি করতে পারো। ছেলের জন্য মায়ের যদি নাক কাটা যায় সেটা তো আর অগ্রাহ্য করা যাবে না, মেনে নিতে হবে। আমিও মেনে নেব। আর তোমাকেও বলে দিচ্ছি, বসে বসে এই সব আজে বাজে চিন্তা না করে ছেলের জন্য ভালো কিছু চিন্তা করো, তাহলে তোমার ছেলের মঙ্গল হবে। কিরে, তুই কি শুনতে পাচ্ছিস? কানে কি কথা যাচ্ছে? তোর জন্য যে এখন আমাদের মাথা নিচু করতে হবে বাইরের লোকেদের কাছে, সেটা কি ছেলে হয়ে তোর দেখতে খুব ভালো লাগবে বুঝি? কাজ বাজ করতে ভালো লাগে না, কিন্তু ছেলে হয়ে বাবা মায়ের অসম্মান করতে খুব ভালো লাগে, তাই না? বাবা, এভাবে বলছো কেন? এতদিন কোনো কাজ বাজ করিনি দেখে সারা জীবনে কোনোদিন করব না এমনটা তো নয়। তাছাড়া মেয়ে যদি আমাকে পছন্দ করে তাহলে এই বিয়েটা হবে, না হলে তো হবে না। আর আমরা তো কোনো কিছু গোপন করে বিয়ে করতে যাচ্ছি না। যা সত্যি তাই বলবো, বাদ বাকিটা ওদের চিন্তা। আমার মনে হয় এখন তুমি এসব চিন্তা না করে একটু শান্ত হও। আমাকে এসব উপদেশ না দিয়ে যদি নিজের জীবনটা এতদিনে গুছিয়ে ফেলতে পারতিস, তাহলে তোর বাবা হিসেবে পরিচয় দিতে আমারও গর্ববোধ হতো। যাই হোক, দেখি গিয়ে কি হয়। মেয়ের বাবা মা আমাদের অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয় নাকি আপ্যায়ন করে ঘরে জায়গা দেয়। তো সব কিছুই তো শুনলেন, এখন বলুন, আপনারা আমাদের মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেবেন কিনা? কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, তাই আপনাদেরকে প্রথম থেকেই সব কিছু জানিয়ে দিলাম। এখন বিচার বিবেচনার দায়িত্ব আপনাদের উপর, আপনারা যেটা বলবেন সেটাই হবে। ছেলে তো কোনো কাজ করে না সেটা তো শুনলাম, কিন্তু সে তো বলেছে কিছুদিনের মধ্যেই একটা কাজ শুরু করবে। তাছাড়া আপনাদের পরিবার সম্পর্কে বংশ সম্পর্কে আমরা তো খোঁজ নিয়েছি, এতে করে তো আপত্তি করবার কিছু নেই। বিষয়টা তো ওপরওয়ালা প্রদত্ত একটা সম্পর্ক, যার সাথে যার জোর লেখা আছে তার সাথেই তো তার বিয়ে হবে। আমাদের দিক থেকে এ বিয়েতে কোনো আপত্তি নেই, আপনারা আগাতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমার ওপর থেকে একটা পাথর সরে গেল। বিশ্বাস করেন, আমি আমার পুরোটা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখবো। তার কোনো অযত্ন অবহেলা আমি বেঁচে থাকতে হতে দেব না। আমার তো একটি মাত্র ছেলে, আপনার মেয়েকে পেয়ে গেলে আমার একটা মেয়েও হয়ে যাবে। সে সারা জীবন আমার কাছে আমার বৌমা নয়, আমার মেয়ে হয়ে থাকবে। তাহলে তো হয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই আমরা একটা শুভ দিন দেখে বিয়েটা সেরে ফেলতে চাই। কি বলেন আপনারা? ঠিক আছে, তাহলে আমরা বাড়িতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে একটু কথা বলে নিই। তাছাড়া আমাদের কিছু আত্মীয় স্বজন এই মুহূর্তে দেশের বাইরে আছে, তারা কবে নাগাদ ফিরবে একটু খোঁজ খবর করে নিই। আর আমরাও চাই না বিয়েটা দেরি করে হোক, সব কিছু আপনাদেরকে তাড়াতাড়ি আমরা জানিয়ে দেব। আজকে তাহলে আসি, হ্যাঁ? আমার বেয়ায়ের বাড়িটা তো আমার থেকে অনেকটা দূরে হয়ে গেল, এখন রওনা না হলে তো নিজেদের ঘরে ফিরতে মেলা রাত হয়ে যাবে। কি বলেন বেয়াই মশাই? দাদু দাদু, আমি মিষ্টি খাবো। আমাকে মিষ্টি কিনে দাও। ও দাদু, আমাকে মিষ্টি কিনে দাও। আহা দাদু ভাই, মিষ্টি তো বাজারে পাওয়া যাবে, এখানে তোমার মিষ্টি পাওয়া যাবে না। আমি তো কিছুক্ষণ আগেই বাজার থেকে আসলাম। বাজারে যাবার আগে তুমি তো আমাকে বলে দিলে না, এখন বাজারে যেতে তো অনেক সময় লাগবে। ঠাম্মি ঠাম্মি, কার থেকে তুমি আমাকে পুপু জুতোটা এনে দাও তো, যেটা পায়ে দিলে পুপু আওয়াজ হয়। বাবা তো আমাকে কাল কিনে এনে দিয়েছে, ওটা নিয়ে আসো। দাও না, এক্ষুনি নিয়ে আসো না। আচ্ছা আচ্ছা দাদু ভাই, আনছি। দাদু দাদু, হাঁসগুলো খালি পায়ে আমাদের বাড়িতে চলে আসলো কেন? ওদের পায়ে জুতো কোথায়? জুতো না পরলে যে ওদের ময়লা লেগে যাবে পায়ে।
এটা কি ওরা জানে না? তুমি ওদের জন্য এখনই জুতো কিনে আনো না দাদু, এক্ষুনি নিয়ে এসো। আরে দাদু ভাই, হাঁসেদের জুতো পরতে হয় না। ওরা সব সময় খালি পায়ে হাঁটতে পছন্দ করে, বুঝতে পেরেছো? না দাদু, ওরা পছন্দ করলেই তো হবে না, ওদেরকে তো শিখতে হবে যে খালি পায়ে হাঁটা একদম ঠিক না। তুমি ওদের জন্য ছোট ছোট জুতো কিনে নিয়ে এসে ওদের পরিয়ে শিখিয়ে দাও, এক্ষুনি নিয়ে এসো না দাদু। ঠিক আছে দাদা ভাই, তাই করব। এখন চলো চলো, ভাত খেয়ে নেবে। কি গিন্নি, ছেলেটা এখনো কাজ থেকে ফেরেনি বুঝি? এখনো তো ফিরল না, কি যে করে বুঝলাম না। সেই সকালে বাড়ি থেকে বের হয়ে আসে মধ্যরাতে। এত পরিশ্রম করলে কি আর শরীরটা টিকবে? আজ বাড়িতে আসলে তুমি একটু বুঝিয়ে বলো তো, এত অমানসিক শ্রম দিয়ে যাতে কাজ না করে। ও রোজগার না করলে তো আর আমরা না খেয়ে মরবো না। ওকে তুমি বরং একটু ধীরে সুস্থে কাজ করতে বলে দিও। একটাই তো ছেলে আমাদের, ওর কিছু একটা হয়ে গেলে আমি কি করব বলো তো? আর তুমি ভেবো না তো, আজকে আসলে আমি ভালো করে বলে দেব। তাছাড়া এখন শীতকাল চলে আসছে। এখন এত ভোরে উঠে আবার মধ্যরাত্রে বাড়ি ফেরা মোটেও ঠিক না। গ্রামের মধ্যে সেই ভোর রাত থেকে শুরু হয় কুয়াশা পড়া, আবার মধ্যরাত থেকে শুরু হয়। এমন করলে তো আর বেশি দিন সুস্থ থাকা যাবে না। এখন চলো চলো, বৌমাকে বলো খাবার পরিবেশন করতে। আমি হাত মুখ ধুয়ে আসছি, কেমন? ঠিক আছে। দাদু, আমরা আজকে বাজারে কি কিনতে যাচ্ছি সবাই মিলে? আমার তো খুব শীত করছে। কেন শীত করছে দাদা ভাই? তুমি তো কত সুন্দর একটা সোয়েটার পরেছো, মাথায় একটা টুপিও পরেছো। তাহলে কেন এত শীত করছে তোমার? ছেলে মানুষদের আবার শীত করে নাকি দাদু ভাই, বলো তো? বলো না গো দাদু, কি কিনবে আজকে? সেটা তো দাদু ভাই আমি জানি না, সেটা জানে তোমার বাবা। তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাব্বা বাব্বা, তুমি কি কিনবে? আজকে কিনবো খাসির মাংস। সবাই মিলে এই শীতের মধ্যে খাসির মাংস খেতে খুব ভালো লাগবে। তুমি আগে কখনো খেয়েছো খাসির মাংস? আমি তো আগে কখনো খাইনি, এখন তো আমার সব দাঁত ওঠেনি বাবা, তাহলে আমি মাংস খাবো কিভাবে? আর দাদু ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি কিভাবে খাবে? আচ্ছা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি মাংস খাবে না, শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে। দেখবে কেমন মজা লাগে। আচ্ছা দাদু, তাহলে আমি শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, আর বড় হলে দেখবে আমি কত মাংস খেয়ে ফেলি। ঠিক আছে দাদু ভাই, আগে তো বড় হও, তারপরে তো দেখা যাবে। দাদু ভাই, তোমার জন্য খাসির মাংসের ঝোলে আমি একদম ঝাল দিইনি। এখন বলো তো কেমন লাগছে? মজা হয়েছে তো? অনেক মজা হয়েছে ঠাম্মি, তুমি তো ঝাল দাওনি তাই বেশি মজা লাগছে। এখন তো আমি মাংস খেতে পারছি না, আমার সবগুলো দাঁত উঠে গেলে দেখবে সব মাংস আমি কেমন একা একা করে খাই। হ্যাঁ দাদু ভাই, সেজন্যই তো আমরা চাই তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও। এর জন্য তোমাকে এখন থেকেই বেশি বেশি খেতে হবে, কেমন? জানি তো।